নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প ওরা কেউ ফেরেনি। লেখক ভদ্রেশ্বর মণ্ডল। বনুটা বোধহয় আরো খাবার দাবার আনতে গেল। নিজের পেটের উপর হাত বুলিয়ে এনে তৃপ্তির সঙ্গে কথাটা বলল মোজানো। কিন্তু বাতিস্তা কোনো উত্তর দিল না। আসলে মোজানোর কথা তার কানেই যায়নি। তার কান তখন অন্যদিকে। পূর্ণিমার রাত, আকাশে প্রকাণ্ড রূপোর থালার মতো চাঁদ। সমস্ত জঙ্গল আর গ্রামটাকে ঘিরে যেন বয়ে চলেছে সেই বনজ্যোৎস্নার স্রোত। একটু দূরে রিও কাট্রিমানি নদীর বুকেও সেই রূপগলা ঢল নেমেছে। মাঝে মাঝে একটানা পোকার গুঞ্জন আর রাতচড়া পাখি, কি ছোটোখাটো বাঁদর জাতীয় প্রাণীর দু একটা ডাক ছাড়া আর কিছু সেই অদ্ভুত পরিবেশের মাঝে কানে শোনান। বাকিটা শুধু দেখা। রূপকথার প্রকাণ্ড দৈত্যের মতো আকাশ ছোঁয়া গাছগুলো সেই চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে ভুতুড়ে ছায়া ফেলে। তার ফাঁকে বেশ কিছুটা দূরে দেখা যাচ্ছে এক একটা পাতায় ছাওয়া কুটির। গোটা গ্রামটা ছড়িয়ে আছে অনেকটা জায়গা জুড়ে। গ্রামের এক কোণে ওই রকম পাতায় ছাওয়া একটা কুটিরে আপাতত বাতিস্তাদের থাকবার ব্যবস্থা। ঘরের মেঝে মাটি, ঠান্ডা একটু বেশি ঠেকে, নইলে আর কোনো অসুবিধা নেই। খাবার দাবারেরও ঢালাও ব্যবস্থা, যে যত খুশি খাও। অমন যে পেটুক মোজানো, সেও খেয়ে হাঁপিয়ে উঠেছে। অবশ্য একা মোজানো দোষ দিয়ে লাভ নেই। অন্যরাও এই কদিন গোগ্রাসে গিলেছে, যেন দুর্ভিক্ষের পল্টন। আর খাবে নাই বা কেন? রবার গাছের জঙ্গল খুঁজতে খুঁজতে তারা পথ হারিয়ে ফেলেছিল, সে আজ কম দিন হলো না। তারপর থেকে ভয়ঙ্কর ব্রাজিলের জঙ্গলে তারা ঘুরে বেরিয়েছে দিশেহারা হয়ে। পৃথিবীর এমন কোনো বিপদ নেই যার খোঁজ এ অঞ্চলে মেলে না। প্রাণের ভয় একদিকে, আর অন্যদিকে এক টুকরো খাবারের খোঁজে গোটা দলটাকে ঘুরতে হয়েছে হন্যে হয়ে। শেষ পর্যন্ত আমেরিকার বাঘ জাগুয়ারের কবলে পড়ে কি তার চেয়েও হিংস্র অসভ্য উপজাতিদের হাতেই প্রাণটা খোয়াতে হতো, নয়তো যেত খিদের জ্বালা। কিন্তু এভাবে মৃত্যু বোধ হয় তাদের কপালে নেই। তাই শেষ পর্যন্ত কাট্রিমানি উপজাতির একটা ছোট দল তাদের দেখতে পায়। দলটা বেরিয়েছিল শিকারের খোঁজে। তারাই নজন মুর্মুষ মানুষকে নিজেদের গ্রামে নিয়ে আসে, সেই থেকে থাকা খাওয়ার এলাহি ব্যবস্থা। সুতরাং এই কটা দিন লোকগুলো যে গায়েলিয়ে দিয়েছে সেটা স্বাভাবিক। সর্দার তসুরা নিজে বসে এতক্ষণ খাবার তদারকি করছিল। একটু আগে উঠে বাইরে গেছে। খাবার আনতে নিশ্চয়ই নয়, কারণ খাবার অনেক রয়েছে, তবে পানীয় প্রায় ফুরিয়ে এসেছে। মধু দিয়ে এরা যে বেশ কড়া ধাতের একটা পানীয় তৈরি করে, তার পাত্রটায় আর শুধু তলানিটুকু পড়ে আছে। সম্ভবত তাই নিয়ে আসতে বেরিয়ে গেল তসুরা। অবশ্য মোজানোর তাতে বিশেষ উৎফুল্ল হওয়ার কিছু নেই। তার পেটে এখন এক কুচো সুপুরিও ঢোকানো মুশকিল। তাই পরিতৃপ্ত ভুঁড়িটার ওপর একটু হাত বুলিয়ে এনে সে বাতিস্তার উদ্দেশ্যে একটা কথা নিছকই ছুঁড়ে দিয়েছিল। কিন্তু বাতিস্তার দিক থেকে সে কথার কোনো উত্তর এল না। বাতিস্তা, অর্থাৎ অ্যালেজো বাতিস্তা, নজনের এই ছোট্ট দলটার নেতা, তখন কান খাড়া করে একটা অন্য শব্দ শোনার চেষ্টা করছিল। দূর থেকে জঙ্গলের হাওয়ায় ভর করে ভেসে আসছে একটানা অদ্ভুত করুণ এক বাঁশির সুর। সে সুর কোনো মানুষের পৃথিবীর নয়, কোনো জীবিত প্রাণীকে সে সুর কাছে ডাকে না। অমানসিক কোনো অশরীরই পৃথিবী জেগে ওঠে সে বাঁশির মূর্ছনায়। প্রেত লোকের ওপার থেকে সব অপার্থিব অতিথিরা এসে সারি বেঁধে দাঁড়ায় সে ডাকে। প্রকাণ্ড অজগর সাপের মতো এঁকে মেঁকে ধীরে ধীরে সে বাঁশির সুর উদারা মুদারা হয়ে তারায় আছড়ে পড়ছে বিচিত্র এক শিহরণ তুলে। বহুক্ষণ ধরে বাঁশি বাজছিল। তারপর এক সময় সেই সুরে তাল মিলিয়ে ভেসে আসতে লাগলো জংলি ঢাকের শব্দ।
বোধহয় কোনো উৎসবের ব্যবস্থা হচ্ছে। মনোযোগ সরিয়ে এনে বলল বাতিস্তা। হ্যাঁ, একবার ঘুরে এলে হয় না? জঙ্গলিদের উৎসব দেখার সুযোগ তো বড় একটা জোটে না। উত্তর করল প্যাট্রিস। কথাটা মন্দ নয়। মনে মনে ভাবল বাতিস্তা। সর্দার তসুরার কথা মতো আর 2-4 দিনের মধ্যে জলপথে রিও কাট্রিমানি ধরে তাদের আমাজনের দিকে যাত্রা করার কথা। তার জন্য একটা কয়ুকার ব্যবস্থাও করে দেবে বলেছে তসুরা। কয়ুকা হলো রেড ইন্ডিয়ানদের তৈরি এক ধরনের ছোট কাঠের নৌকা। ফলে উৎসব দেখার সুযোগ যে আর পাওয়া যাবে না এ কথা ঠিক। ওদিকে জুয়ান প্যাট্রিচ কিন্তু এত সব ভাবেনি। ততক্ষণে সে পায়ে পায়ে বেরিয়ে এসেছে কুটির থেকে। কুটিরের বাইরে অনেকটা খালি জমি, তারপরে প্রকাণ্ড সব গাছের মধ্যে দিয়ে চলে গেছে পথ। জ্যোৎস্না আর ঝাঁকড়া মাথা গাছগুলোর ছায়ায় মিলেমিশে আলো আঁধারি এক ভুতুড়ে পরিবেশ। জঙ্গলে রাত্রিরে ঘোরাফেরা করার অভ্যস্ত চোখ নয় প্যাট্রিদের, তবু পূর্ণিমার রাত বলেই বিশেষ অসুবিধা হচ্ছিল না। কুটিরের সামনে উঠোনটুকু পেরিয়ে এসে গাছের সারির মধ্যে ঢুকতেই তার ডান দিকে একটা ছায়া নড়ে উঠল। দৈত্যের মতো একটা গাছের গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে তসুরা এতক্ষণ অপেক্ষা করছিল এই সুযোগের জন্য। প্যাট্রিস তাকে পেরিয়ে যাওয়া মাত্রই পিছন থেকে সে আঘাত করল। অভ্রান্ত লক্ষ্য, তার ডান হাতের ভারী ছোড়া চাঁদের আলোয় একবার ঝিকমিকিয়ে উঠে নেমে এলো প্যাট্রিসের ঘাড় লক্ষ্য করে। আবার যখন উঠল তখন তার ফলায় আর চাঁদের আলো ঠিকরে পড়ছে না, রক্ত। প্যাট্রিসের ধরটা গাছের তলাতেই গড়িয়ে পড়ল, মুন্ডুটা একটু দূরে। পরের শিকার হলো ফ্রেডরিক। প্যাট্রিসের খানিক বাদে বেরিয়ে কপা এগোতেই তার নজরে পড়ল সামনে আধো আলো আধো অন্ধকারের মধ্যে বড়সড় পুটলির মতো কি একটা পড়ে আছে। পরীক্ষা করার জন্য হাঁটু গেড়ে বসল ফ্রেডরিক, আর উঠল না। পুটলির মতো গুটিয়ে পড়ে থাকা প্যাট্রিসের মৃতদেহের পাশে তার দেহটাও গড়িয়ে পড়ল নিঃশব্দে। চওড়া তলোয়ারের গায়ে লেগে থাকা রক্ত ফ্রেডরিকের শার্টেই মুছে তসুরা আবার মিলিয়ে গেল গাছের আড়ালে। পরপর আরো 5 জনের একই পরিণতি হলো 1 ঘন্টার মধ্যে। একে একে তারা বেরিয়ে এসেছে কুটিরের বাইরে, আর গাছের আড়ালে লুকিয়ে থাকা সর্দার তসুরা নিঃশব্দে তার কাজ করে গেছে একের পর এক। এত নিঃশব্দে, এত দ্রুতগতিতে আর এত চকিতে যে মরবার আগে টুং শব্দ পর্যন্ত কারো মুখ দিয়ে বেরোয়নি। কুটিরের মধ্যে বসে পানীয়ের বাকি তলানিটুকু এতক্ষণে শেষ করলো বাতিস্তা। তারপর উঠে দাঁড়ালো, বলল, চলো হে মোজানো, বাইরে একটু ঘুরে আসা যাক। এরা তো সব জঙ্গলিগুলোর নাচ গান দেখতে গেছে বেশ খানিকক্ষণ হলো, এখনো ফিরছে না যখন, তার মানে মজার কোনো ব্যাপার স্যাপার রয়েছে। দেখে আসলে মন্দ হয় না, কি বলো? চলো। উঠে পড়ল মোজানো। হালকা ফুরফুরে মেজাজেই ঘর থেকে বেরোলো দুজন, কিন্তু অসাধারণ তীক্ষ্ণ দৃষ্টি মোজানো। এত দূর থেকেই তার চোখে পড়ল সঙ্গীদের ছড়িয়ে পড়ে থাকা দেহগুলো। তা সত্ত্বেও মোজানো মারাত্মক ভুল করে বসল। আতঙ্কে দিশেহারা হয়ে সে প্রাণপণে দৌড় দিল সামনের দিকে। তসুরা গাছের আড়ালেই অপেক্ষা করছিল। পাশ দিয়ে ছুটে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ম্যাচেটা চালালো। মুন্ডুটা ছিটকে পড়ল তৎক্ষণাৎ, কিন্তু দৌড়াবার গতিতে মুন্ডুহীন ধরটা আরো কয়েক পা ছুটে গিয়ে তারপর মাটিতে পড়ল। পুরো ঘটনাটাই ঘটল বাতিস্তার চোখের সামনে। দৃশ্যটা ভালো নয়। বোকার মতো ঠায় দাঁড়িয়ে থাকাটা আর সুবিধার বোধ হলো না বাতিস্তা। সে ঘুরে দৌড়লো পেছনের ঘন জঙ্গলের মধ্যে।
তসুরার আয়ত্তের বাইরে। অবশ্য বেশি দূর যেতে হলো না। কুটির ঘিরে প্রতিটা গাছের আড়ালেই দাঁড়িয়ে এক একজন কাট্টিমানি যোদ্ধা। ভারী একটা কাঠের মুগুর সজোরে নেমে এলো বাতিস্তার মাথার উপর। কাটা কলা গাছের মতো সে ছিটকে পড়ল মাটিতে, সঙ্গে সঙ্গে অজ্ঞান। বাতিস্তার জ্ঞান ফিরে এলো যখন, তখন তার অবস্থা সঙ্গীন। হাত পা এতটুকু নড়াবার উপায় নেই। ইংরেজি এক্স অক্ষরের মতো আড়াআড়িভাবে আটকানো কাঠের খুঁটিতে তার হাত পা টান টান করে বাঁধা। সামনে জ্বলছে প্রকাণ্ড আগুনের কুণ্ড, আর সেই কুণ্ড ঘিরে উন্মত্তের মতো নেচে চলেছে কাট্টিমানি নারী পুরুষের দল। অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে না, কারণ মানুষগুলোর গা দিয়ে দরদর করে ঘাম ঝরে পড়ছে। বাজনার তালে তালে নাচতে থাকা তাদের সেই ঘাম চকচকে শরীরের উপর কেঁপে কেঁপে নাচছে অগ্নিকুণ্ডের আভা। নিজেকে ধাতস্থ করতে বেশ খানিকটা সময় লাগলো বাতিস্তা। সে যে সত্যি বেঁচে আছে, প্রথমে এ কথাটা কিছুতেই তার মাথায় ঢুকছিল না। মনে হচ্ছিল তার সামনে একসঙ্গে 7-7টা নরকের দরজা কেউ এক ধাক্কায় খুলে দিয়েছে। হঠাৎ থেমে গেল জঙ্গলি ঢাক, থেমে গেল বাঁশির সুরও। যেন কোনো জাদু মন্ত্রে বোবা হয়ে গেছে সবাই। অস্বস্তিকর নীরবতা বিরাজ করতে লাগলো গোটা জায়গাটা জুড়ে। তারপর সেই নীরবতার মাঝে পাতায় হাওয়া খেলে যাওয়ার মতো একটা চাপা ফিসফিসানি শোনা গেল। ওই শুলি, 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 ওই শুলি। বাতিস্তা তাকিয়ে দেখল অন্ধকার থেকে আলোর কুণ্ডর আওতায় এসে দাঁড়িয়েছে এক অপরূপা নারী মূর্তি। নারী মূর্তির মাথায় রং বেরঙের লম্বা লম্বা পালকে তৈরি সুন্দর শিরস্ত্রাণ, আর সেই শিরস্ত্রাণের দুপ্রান্তে শোভা পাচ্ছে মোষের শিংয়ের মতো দুটো প্রকাণ্ড কাঠের শিং। তবে তার গলার হাড়, হাতের কঙ্কন আর পায়ের নুপুর দেখে আতঙ্কে হিম হয়ে গেল বাতিস্তা। গয়নাগুলো সবকটাই তৈরি মানুষের গলার হাড় দিয়ে। দৃপ্ত ভঙ্গিতে মাথা উঁচু করে সেই নারী মূর্তি আগুনের কুণ্ডকে বের দিয়ে ধীর পায়ে এগিয়ে এলো বাতিস্তার দিকে। জঙ্গলি সমাজ নিয়ে বিশদ পড়াশোনা নেই বাতিস্তার, কিন্তু ওই দৃপ্ত ভঙ্গি আর অন্য স্ত্রী পুরুষদের শ্রদ্ধা মেশানো ভয়ের চাউনি দেখে নারী মূর্তির স্বরূপ চিনতে তার দেরি হল না। ডাকিনী বিদ্যার প্রধান বিদ্যেধরী ওঝা ওয়েশলী, দুর্ধর্ষ যোদ্ধা সর্দার তসুরা পর্যন্ত যার কথা অমান্য করতে সাহস করে না, যার নির্দেশ হলো এ সমাজের একমাত্র আইন। বাতিস্তার সামনে এগিয়ে এসে তার মুখের দিকে খানিকক্ষণ চেয়ে রইল ওয়েশলী। সেই দৃষ্টিতে সাদা মানুষের উপর যে ভয়ঙ্কর ঘৃণা ফুটে উঠেছিল আধো অচেতন ঝাপসা চোখেও, সেটা বুঝতে কষ্ট হলো না বাতিস্তা। ভয়ে কাঠ হয়ে গেল সে। এবার মাথার পিছন থেকে শিরস্ত্রাণে গোঁজা লম্বা ছুরির মতো এক টুকরো জাগুয়ারের হাড় খুলে আনলো ওয়েশলী। শুরু হলো এক নিষ্ঠুর অত্যাচারের পর্ব। অভিজ্ঞ শল্য চিকিৎসকের মতোই পাকা হাত ওয়েশলী। তফাৎ শুধু এই যে চিকিৎসকের ছুরি রোগীর ক্ষত নিরাময় করে, আর ওয়েশলীর হাতের হাড়ের টুকরো বন্দি সারা দেহের সৃষ্টি করে চলেছিল একের পর এক গভীর ক্ষতচিহ্ন। তার মুখ ভাবলেশীন, দৃষ্টি স্থির নিবদ্ধ। শুধু তার অভ্যস্ত হাত আর আঙুলগুলো সামান্য নাড়াচাড়ার সঙ্গে সঙ্গে অসহ্য যন্ত্রণায় যখন বন্দির গলা থেকে ঠেলে বেরোচ্ছিল অমানসিক চিৎকার, তখন তার দুটো ঠোঁটের ফাঁকে জেগে উঠছিল এক অদ্ভুত হাসি। নারী যে কত নিষ্ঠুর হতে পারে বাতিস্তার ধারণা ছিল না। তবু ভাগ্য ভালো বলতে হবে, বেশিক্ষণ
এই যন্ত্রণা তাকে ভোগ করতে হয়নি। খানিক বাদেই সে জ্ঞান হারাল। সর্দার তসুরা কিন্তু কথার খেলাপ করেনি। কয়েকদিন বাদে ব্রাঙ্কো নদীতে মাছ ধরতে গিয়ে দুজন রেড ইন্ডিয়ান জেলে একটা ছোট্ট ডিঙি ভেসে আসতে দেখল। সেই ডিঙি থেকে তারা অ্যালোজো বাতিস্তাকে উদ্ধার করে, সঙ্গে তার 8 জন সঙ্গীর ছিন্ন মুন্ড। বাতিস্তা তখনও বেঁচে, কিন্তু এর থেকে না বাঁচাই বোধহয় ছিল ভালো। কখানা চামড়ায় মোড়া হাড় ছাড়া তার শরীরে আর কিছুই অবশিষ্ট নেই। চোখের দৃষ্টি শূন্য, অনবরত প্রলাপ বকছে বিড়বিড় করে। যত তাড়াতাড়ি সম্ভব তার চিকিৎসার ব্যবস্থা করা হলো ঠিকই, কিন্তু তার সমস্ত জীবন শক্তি ততদিনে নিঃশেষ হয়ে এসেছিল। বাতিস্তা বাঁচল না। অ্যামাজনের পাড়ে ময়ূরী গোরস্থানে একটা পাথরের ফলকের তলায় আর চিরশান্তিতে ঘুমিয়ে আছে অ্যালোজো বাতিস্তা। তার পাশেই কবর দেওয়া হয়েছে তার 8 জন সঙ্গীকে। না, ভুল বলা হলো, আসলে 8 জনের কাটা মুন্ডুকে। তবে শুধু এই 8টা মুন্ডুই নয়, আশেপাশের কবরখানা খুঁজলে এই রকম আরও নরমুন্ডের খোঁজ পাওয়া যাবে। যেমন মানাও কবরখানায় এইভাবেই মাটি চাপা দেওয়া হয়েছে জুয়ান বিয়েন ভেনিডোস আর তার 2 সঙ্গীর ছিন্ন মুন্ড। এরা সবাই কাট্রিমানি উপজাতির শিকার। তবে লেফটেন্যান্ট বিয়েন ভেনিডোসের কাহিনী শোনার আগে বোধ করি পৃথিবীর সবচেয়ে নির্মম আর ভয়ঙ্কর এই উপজাতিটি সম্পর্কে কয়েকটা কথা জানা প্রয়োজন। একদিকে কুরুপুরা পাহাড়ের শ্রেণী দাঁড়িয়ে আছে পাঁচিল তুলে, অন্যদিকে রিও কাট্রিমানি ছুটে চলেছে সীমানা বেঁধে দিয়ে। আর এই 2 নদী পাহাড়ের মাঝে জলে জঙ্গলে দুর্ভেদ্য 1,80,000 বর্গমাইল এলাকা জুড়ে ছড়িয়ে আছে একটি মাত্র রেড ইন্ডিয়ান উপজাতি। কাট্রিমানি নদীর অববাহিকায় বহুদিন ধরে এদের বাস, তাই বিশেষজ্ঞরা নাম দিয়েছেন কাট্রিমানি উপজাতি। এই নাম দেওয়া ছাড়া অন্য উপায়ও অবশ্য নেই। গত 400 বছর ধরে এই দুর্ধর্ষ উপজাতির একটা মানুষকেও ধরে সভ্য জগতে আনা যায়নি, যে তাদের স্বভাব চরিত্র, আচার ব্যবহার কি আদব কায়দার আন্দাজ পেয়ে নৃতাত্ত্বিকরা অন্য কোনো নাম ঠিক করতে পারে। ওই অঞ্চলে পা দিয়ে আজ পর্যন্ত কজন ভাগ্যবান মানুষ কাঁধের উপর মাথাটাকে আস্ত রেখে লোকালয়ে ফিরতে পেরেছে, তাদের বিবরণ খুবই ভাষা অস্পষ্ট। আসলে কাট্রিমানিদের হাত থেকে মাথা বাঁচিয়ে পালাবার তাগিদে কেউ আর তাদের দৈনন্দিন জীবনযাত্রা পর্যবেক্ষণ করার জন্য সময় ব্যয় করাটা বুদ্ধিমানের কাজ বলে মনে করেন। নিষিদ্ধ পৃথিবীর এই গোপন অন্তঃপুরে প্রথম যে সভ্য মানুষ পা দিয়েছিল বলে জানতে পারি, তার নাম ক্যাপ্টেন লোপো। পেরুর বাসিন্দা। সময়টা ছিল আজ থেকে 400 বছরেরও আগে, 1560 সালে। গোটা ইউরোপ আর আমেরিকা জুড়ে ভাগ্যান্বেষী মানুষের চোখে তখন এক স্বপ্ন। সে স্বপ্ন সোনার শহর এলডোরাডো। দক্ষিণ আমেরিকার দুর্গম বনের আড়ালে কোথাও লুকিয়ে আছে সেই বিরাট সোনার ভাণ্ডার। সে স্বর্ণ ভাণ্ডারের মালিক হতে পারলে গোটা পেরুকেই কিনে নেওয়া যেতে পারে। 80 জন সঙ্গী সমেত ক্যাপ্টেন লোপো সেই পথে যাত্রা শুরু করল। সঙ্গী না বলে বরং তাদের সৈন্যই বলা উচিত। এই সৈন্যদের তদারকের জন্য সে নিজে ছাড়া আরও 2টি মানুষ ছিল। এরা হলো ফার্ডিনান্ড গুসমাও আর পেড্রো উরসুয়া। আমাজনের অববাহিকায় পৌঁছে ফার্ডিনান্ড লক্ষ্য করল যে এই বিশাল সমতল ভূমিটি একেবারেই বেওয়ারিশ। শুধুমাত্র কিছু রেড ইন্ডিয়ান উপজাতি ছাড়া সভ্য মানুষের চিহ্নমাত্র নেই। এই অববাহিকা জুড়ে এক বিশাল সাম্রাজ্যের পতন করতে সে হলো দৃঢ় প্রতিজ্ঞ। পেরুর রাজপুত্র প্রথম ফার্ডিনান্ড নামে সে নিজেকে এই অঞ্চলের সম্রাট বলে প্রচার করতে শুরু করল। কিন্তু
ক্যাপ্টেন লোপো পাণ্ডব বর্জিত এলাকায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করার ছেলে মানুষই পরিকল্পনা নিয়ে এতদূর আসেনি। ভালো পাগলের পাল্লায় পড়া গেল, মনে মনে ভাবল লোপো। কিন্তু পাগলামি নিয়ে সময় নষ্ট করতে সে রাজি হল না। খুব তাড়াতাড়ি সে নিজের কর্তব্য স্থির করে ফেলল এবং এক রাত্রিরে যখন সবাই ঘুমাচ্ছিল তখন সে একই সঙ্গে রাজপুত্র আর সঙ্গী পেড্রো উরসুয়াকে হত্যা করে ঝামেলা চুকিয়ে দেয়। লোপো জানত যে বেপরোয়া মানুষগুলোকে সাথী করে সে এ পথে পা বাড়িয়েছে, তারা মনের ক্ষোভটুকু সামান্যতম সুযোগ পেলেই মিটিয়ে নিতে দ্বিধা করবে না। ফলে কোনো রকম ঝুঁকি না নেওয়াই ভালো। আমাজনের তীর ধরে এবার ঝটিকা বাহিনীর মতো এগিয়ে চলল ক্যাপ্টেন লোপো আর তার দলবল। বাধা যে এলো না তা নয়, কিন্তু বর্বর রেড ইন্ডিয়ানদের সেই বর্ষা আর তীরের বাধা তাদের বন্দুকের সামনে ঝড়ের মুখে কুটোর মতোই উড়ে গেল। যাত্রাপথের চারিদিকে অকৃপণভাবে পরিবেশিত হলো মৃত্যু। জঙ্গলের বাতাস ভারী হয়ে উঠল রক্ত আর বারুদের গন্ধে। সভ্য মানুষের এই লোভ আর চূড়ান্ত নিষ্ঠুরতা বোধহয় এতক্ষণে মহাবিচারককে রুষ্ট করেছিল। তাই ক্যাপ্টেন লোপো যখন তার দলবল নিয়ে কাট্রিমানিদের এলাকায় পা দিল তখন তাদের এতদিনের দেনা পাওনা চুকোবার দিন এল। পাওনা যে ভালো মতোই চুকেছিল তার প্রমাণ লোপো যখন তার অভিযানে দাঁড়ি টেনে ভেনিজুয়েলায় সভ্য জগতের সংস্পর্শে আবার ফিরে আসে তখন তার সঙ্গে ছিল মোটে 7 জন সঙ্গী। কিন্তু লোকালয়ে এসেও সে নিস্তার পায়নি। এবার তার দায়িত্ব নিল দেশের আইন। ফার্ডিনান্ড আর পেড্রোকে খুন করার অপরাধে লোপোর মৃত্যুদণ্ড ধার্য করা হলো। কিন্তু এ তো গেল লোপোর কথা, বাকি 73 জন সঙ্গীর কি হলো সে সম্পর্কে আমাদের কিছু কৌতূহল থেকে যায়। মৃত্যুদণ্ডাদেশ কার্যকরী হওয়ার আগে যে কদিন ক্যাপ্টেন লোপো নির্জন কারাকক্ষে কাটিয়েছিল সেই সময় রাজার কাছে লেখা এক চিঠিতে সেই বিবরণ সে জানিয়ে যায়। মান্য বরেণ্য, আপনাকে আমার বলতে দ্বিধা নেই যে কাট্রিমানি নদীর পাড়ে যে উপজাতিটি বাস করে তাদের উচ্ছেদ করতে গেলে আপনার গোটা সেনাবাহিনীও যথেষ্ট কিনা সন্দেহ। প্রমাণ হিসাবে আমার অভিজ্ঞতায় ধরুন, আমাজনের শাখা নদী পার হয়ে আমি যখন দলবল সমেত এই অঞ্চলে পা দিলাম তখনই ওরা আমাকে বাধা দিতে এলো। সংখ্যায় ওরা নেহাত কম ছিল না, কিন্তু এর আগে বহুবার এরকম অসম যুদ্ধে আমরা জিতেছি। ফলে কিছুক্ষণ অস্ত্র বিনিময় হওয়ার পরই ওরা রণভঙ্গ দিয়ে যে যেদিকে পারলো জঙ্গলের মধ্যে পালালো। আমার লোকজনও তৎক্ষণাৎ নানা দিকে ছড়িয়ে পড়ে ওদের তাড়া করল। কিন্তু এটাই হলো মারাত্মক ভুল, আমরা ওদের ফাঁদে পা দিলাম। তবে ভুল বুঝলেও তখন আর প্রায়শ্চিত্ত করার সুযোগ নেই। ছোট ছোট দলে ভাগ হয়ে যেই আমাদের লোকেরা ওদের পিছনে তাড়া করে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল অমনি চারিদিক থেকে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল কাট্রিমানি যোদ্ধারা। সেই ঘন জঙ্গলে দিনের বেলা 5 হাত দূরে চোখ চলে না, তারই সুযোগ নিয়ে ঝোপ জঙ্গলের আড়াল থেকে আশপাশ উপর নিচ সব দিক দিয়ে আক্রমণ চালালো তারা। যে 73 জন ওদের পিছনে তাড়া করে গিয়েছিল তাদের একজনও ফিরল না। গতিক সুবিধার নয় বুঝে অবশিষ্ট যে 7 জনকে নিয়ে আমি নৌকো পাহারা দিচ্ছিলাম তাদের সাথে নিয়ে কোনো ক্রমে পালিয়ে এসেছি প্রাণ বাঁচিয়ে। আমার মতে যত রেড ইন্ডিয়ান উপজাতি আমি জীবনে দেখেছি তার মধ্যে সবচেয়ে নিষ্ঠুর আর ভয়ঙ্করই শুধু নয়, সবচেয়ে ধূর্ত উপজাতীয় হলো কাট্রিমানিরা। আর গন্ডগোলটা সেখানেই, আপনার একান্ত বিশ্বস্ত লোপো। চিঠির প্রয়োজনীয় অংশটুকুর বয়ান এইরকম। আর তারপর প্রায় 200 বছর ধরে যেসব আমেরিকা, ব্রিটিশ, ডাচ, পর্তুগিজ এবং স্প্যানিয়ার্ড পর্যটকেরা আমাজন কি তার অসংখ্য শাখা নদীর কোনো কোনোটা ধরে অভিযান চালিয়েছে, ক্যাপ্টেন লোপোর স্বীকারোক্তি মাথায় রেখে
তারা কেউই আর কাট্টিমানি উপজাতির ধারে কাছে যাওয়ার কথা চিন্তা করেনি। কিন্তু তবু কেউ কেউ চিন্তা করে। তাই 1772 সালে এক জেসুইট পাদ্রী অগাস্টিনোর কানে এই উপজাতিটির কথা পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি ঠিক করলেন যে এদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে সভ্য জগতের সংস্পর্শে নিয়ে আসবেন। পাদ্রী অগাস্টিনো শুধু সাহসীই ছিলেন না, ধর্মপ্রচারের কাজেও তিনি ছিলেন নিবেদিত প্রাণ। মানাউয়ে পৌঁছবার পর স্থানীয় মানুষজন তাকে সাবধান করে দিয়েছিল ঠিকই, কিন্তু অগাস্টিনো তাদের কথা কর্ণপাত করেননি। তার স্থির বিশ্বাস ছিল যে মানব প্রেমের বাণী প্রচার করে শয়তানকেও হিংসা থেকে বিরত করা যায়। ফলে মোয়েরিতে পৌঁছে তিনি স্থানীয় দুজন রেড ইন্ডিয়ান সঙ্গী জোগাড় করে নদীপথ ধরে কাট্টিমানি এলাকার দিকে যাত্রা করেন। এই কথা মনে রাখতে হবে যে প্রথমে কোনো লোকই পাদ্রী সাহেবের সঙ্গে যেতে রাজি হয়নি, কিন্তু তার অসাধারণ ব্যক্তিত্ব আর বক্তৃতার জোরেই তিনি শেষে ওই দুটি লোককে জোগাড় করে ফেলেন। এটা নেহাত কম কৃতিত্বের কথা নয়। পুরোপুরি 1 মাসও কাটেনি, তার মধ্যেই ব্রাঙ্কো নদীর জলে ভেসে আসা আর একটা কয়ুকার মধ্যে পাওয়া যায় 3টি ছিন্ন মুন্ড। তার মধ্যে একটি পাদ্রী আগাস্টিনোর, বাকি দুটো তার 2 সঙ্গী। সেগুলোকে তখন মুন্ডু না বলে খুলি বলাই ভালো। জঙ্গলের বড় বড় ডেও পিঁপড়ে মাংস আর চামড়ার কিছুই অবশিষ্ট রাখেনি। এবার সরকারি কর্তৃপক্ষের টনক নড়ল। যেহেতু কাট্টিমানিদের এলাকায় যারাই গেছে তাদের ছিন্ন মুন্ড ছাড়া আর কোনো দেহাবশেষ পাওয়া যায়নি, কর্তৃপক্ষের ধারণা হলো যে এই উপজাতিরা নিশ্চয়ই নরখাদক, এবং সেই অনুযায়ী সমস্ত অভিযাত্রীদের এই অঞ্চল সম্পর্কে বিশেষভাবে সতর্ক করে বিজ্ঞপ্তিও জারি করা হয়। পরে অবশ্য জানা যায় যে কাট্টিমানিরা নরখাদক নয়, কিন্তু তার জন্য সরকারি নোটিশের কোনো তারতম্য ঘটেনি। কারণ ঘাড়ের উপর থেকে মাথাটা যদি নিতান্তই স্থানচ্যুত হয়, তাহলে ধরটা কবরখানায় যাবে না রান্নাঘরে ঢুকবে, তাই নিয়ে বিবাদ করার সুযোগ কোথায়? তারপর কেটে গেছে 100 বছরেরও বেশি সময়। এই বিরাট সময় ধরে কাট্টিমানি সম্পর্কে অভিযাত্রীদের মনে আতঙ্ক কমে এসেছে ধীরে ধীরে। অনেকেই ভুলে গেছে পাদ্রী অগাস্টিনোর কাহিনী কিংবা ক্যাপ্টেন লোপোর সৈন্যদলের পরিণতি। তার উপর শুরু হলো রাবার বুম। কি এই রাবার বুম? 19 শতকের শেষাশেষ সময়, অর্থাৎ 1880 সাল নাগাদ উত্তর আমেরিকা জুড়ে যেমন শুরু হয়েছিল গোল্ড রাশ, রাশি রাশি সোনার খোঁজে অজস্র মানুষ ছুটেছিল পশ্চিমের নদীগুলোর পারে, তেমনি দক্ষিণ আমেরিকার পেরু, ভেনিজুয়েলা, ব্রাজিল, ইকুয়েডরের মানুষ তখন আমাজনের অববাহিকা ধরে ছুটেছিল সেলভাসের গভীর অরণ্যে রবার গাছের সন্ধানে। বাইরের পৃথিবীতে রবারের চাহিদা তখন ক্রমেই বেড়ে চলেছে। রবার গাছের গুঁড়ি ফুটো করে যে ঘন আঠা বেরোয়, তার থেকেই তৈরি হয় রবার। ফলে ওই রবার বুমের সূত্র ধরেই আবার সাদা মানুষের দল পা দিল কাট্টিমানিদের গোপন অন্তঃপুরে। তবে এবার আর 1-2 নয়, জনা 50-60-এর বড় বড় দলে তারা হানা দিতে লাগলো রবার বনের খোঁজে। তার ফলে ফারাক হলো একটাই, 1-2 বদলে এবার গোটা দলটাই উধাও হতে শুরু করল। তাদের কাটা মুন্ডুগুলো আর ফিরে আসতো না। বোধহয় অতটুকু ছোট নৌকোয় অতগুলো মুন্ডু ধরে না বলেই কাট্টিমানিরা সেপার চুকিয়ে দিয়েছিল। মানুষের পয়সার লোভ থাকতে পারে, কিন্তু প্রাণের মায়া নিশ্চয়ই আরো বেশি। তাই নরমুণ্ড শিকারীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে কদিনের মধ্যেই রবার শিকারীরা রণভঙ্গ দিতে বাধ্য হয়। কাট্টিমানিদের সঙ্গে পরের যোগাযোগের অধ্যায় শুরু হয় তারও প্রায় 60 বছর বাদে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। মালয় থেকে রবারের চালান তখন বন্ধ। শুধু মালয় বা বলি কেন, গোটা দূরপ্রাচ্যের কোনো অঞ্চল থেকেই আর রবার আমদানি করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে এবার সরকারি উদ্যোগে 4-4টে দেশ মিলে তৈরি করা হলো 50,000-এর এক বাহিনী। কিন্তু সংখ্যাটাই তো আর সব জায়গায় শেষ কথা নয়। সমতল ভূমিতে অথবা ছোটোখাটো চড়াই উতরাইয়ের পথে
10,000-এর বিরুদ্ধে 1,000-এর লড়াই দেওয়া কঠিন কাজ সন্দেহ নেই, কিন্তু যেখানে দিন মানে 5 ফুট দূরের মানুষ চেনা যায় না, সেখানে হাজারো যা 10,000ও তাই। বেশি দিন অপেক্ষা করতে হলো না। ওই 50,000-এর যে অংশটাকে প্রথমে পরিস্থিতি দেখে শুনে আসবার জন্য পাঠানো হয়েছিল, তাদের মধ্যে একটা লোকও যখন ফিরে এলো না, তখনই সোজা কথাটা বোঝা গেল। সরকারি কর্তৃপক্ষ এবার মাথায় হাত দিয়ে বসে পড়ল। তাদের দোষ নেই, কারণ 1,80,000 বর্গ মাইল জুড়ে কাট্রিমানিদের ওই বিস্তৃত এলাকায় ছড়িয়ে আছে অসংখ্য রবার গাছ। এদিকে রবারের বাজার জোড়া চাহিদা, অথচ যোগান দেওয়ার উপায় নেই। শেষ পর্যন্ত সবাই হাত গুটিয়ে নেওয়ার পর এগিয়ে এলো একজন সামরিক বাহিনীর মানুষ, কর্নেল জুয়ান বিয়েন ভেনিডো। তাতে না হয় কোনো কাজের কাজ, মাঝখান থেকে এক গাদা লোকের প্রাণ নিয়ে টানাটানি। কর্নেল ঠিক করলো মাত্র 3 জন সঙ্গী নিয়ে সে কাট্রিমানিদের এলাকায় হানা দেবে। না, রবারের খোঁজে নয়, তারা যাবে মানুষের খোঁজে। তককে তককে থেকে একটা কাট্রিমানিকে ধরে নিয়ে আসতে পারলেই কাজ হবে। তারপর ভাবে ভঙ্গিতে কথাবার্তা চালিয়ে তাদের চলাফেরা আদব কায়দা কিছুটা বুঝতে পারলেও অন্তত পরের অভিযানগুলো অনেক নিরাপদ করা যেতে পারে। কর্নেলের পরিকল্পনায় ভুল ছিল না। সমস্যার আসল গিঁটটাকেও সে খুঁজে বার করেছিল। সত্যিই তো, যে শত্রুর সম্পর্কে কোনো তথ্যই জানা যায় না, তার সঙ্গে যুদ্ধের কৌশল ঠিক করাও মুশকিল। কিন্তু একটা জায়গায় শুধু তার ফাঁক থেকে গেছিল। 400 বছর আগে লেখা ক্যাপ্টেন লোপোর চিঠির শেষ 2 লাইন বোধ হয় তার মনে পড়েনি। যত রেড ইন্ডিয়ান উপজাতি আমি জীবনে দেখেছি, তার মধ্যে সবচেয়ে নিষ্ঠুর আর ভয়ঙ্করই শুধু নয়, সবচেয়ে ধূর্ত উপজাতীয় হলো এই কাট্রিমানিরা। কথাটা মনে পড়লে হয়তো কর্নেল আরও একটু সাবধান হতো। 1955 সালের গোড়ার দিকে 3 জন সঙ্গী নিয়ে কর্নেল যাত্রা করল কাট্রিমানিদের এলাকায়। কদিন নদীর বুকে নৌকা চালিয়ে শেষে কাট্রিমানি গ্রাম থেকে কিছুটা দূরে জঙ্গলের বুকে তাঁবু ফেলল তারা। সেখান থেকে পালা করে লোক পাঠিয়ে নজর রাখত গ্রামের উপর। একদিন সকালবেলায় হঠাৎ দৌড়তে দৌড়তে তাঁবুতে ফিরল রবার্টো লিমন। সেদিন ছিল তার পাহারাদারি। সে এসে জানালো আজ সকালেই গোটা গ্রামের পুরুষরা দল বেঁধে বেরিয়েছে জাগুয়ার শিকার। ঢাকার মধ্যে রয়েছে জনা কয়েক বুড়ো বুড়ি, মেয়ে আর বাচ্চারা। যদি কিছু করতে হয় তো এই সুযোগ তো বটেই। কর্নেল আর দেরি করল না। লিমনকে মালপত্র আর তাঁবুর পাহারায় রেখে 2 সঙ্গী সমেত সে গ্রামের পথে বেরোল। ঘন্টা 2-3 ব্যাপার তো হবেই। সুযোগ সুবিধা মতো একটা লোককে বন্দি করে আনা নেহাত সহজ কাজ নয়। এই ভেবেই নীলন তাঁবুর বাইরে একটা কাম খাটের উপর ঝাঁপিয়ে বসে বেশ আয়েশ করে চুরুটে আগুন ধরাল। তবে 2-3 ঘন্টা নয়, আস্তে আস্তে গোটা দিনটাই যখন কেটে গেল, তখন লিমনের চিন্তাগুলো ক্রমে দুশ্চিন্তায় পরিণত হয়েছে। পরের দিন রাতের বেলায় তাই বাধ্য হয়ে লিমন গাছের আড়াল দিয়ে গুঁড়ি মেরে মেরে কাট্রিমানি গ্রামের দিকে এগোল। জঙ্গলের মধ্যে বেশ কিছুটা ফাঁকা জায়গা, মাঝখানে গ্রাম। জন্তু জানোয়ারের উৎপাতের জন্য চারিদিকে বেড়া দেওয়া। নইলে কাট্রিমানিদের শত্রু বলতে এই অঞ্চলে আর কোনো উপজাতি নেই। গাছের আড়ালে কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই হঠাৎ লিমন দেখল গ্রামের প্রধান দরজাটা খুলে যাচ্ছে। তারপর তার চোখের সামনে কর্নেল আর তার 2 সঙ্গীকে পিছমোড়া করে বাঁধা অবস্থায় টানতে টানতে বাইরে নিয়ে এলো 10-12 জন নারী। না, একজনও পুরুষ কাট্রিমানি যোদ্ধা চোখে পড়ল না লিমনের। এবার শুরু হলো এক অমানসিক অত্যাচারের পালা। লিমন দুগ্ধপোষ্য শিশু নয়, জীবনের অনেক নির্মম দিক সে দেখেছে, কিন্তু চোখের সামনে এই অত্যাচারের দৃশ্য তার বুকের রক্ত হিম করে দিল। শেষ পর্যন্ত সর্দার রানীর ইঙ্গিতে একে একে 3 জন বন্দিরই মুন্ডু ছিন্ন হলো ধর থেকে।
লিমন তখনও জানতো না যে ওই সর্দার রানী হলো ওয়েসেলি। রবার্ট ও লিমন অবশ্য কোনো ক্রমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছিল, আর তারপর থেকে নদীর জলে ভেসে আসা কোনো কৌকার মধ্যে ছিন্ন মুন্ড পাওয়া গেলে তার আর দুঃখ হতো না, বরং কিছুটা যেন আশ্বস্ত বোধ করতো সে। কারণ জিজ্ঞাসা করলে বলতো, কাট্রিমানিদের হাতে ধরা পড়ে তাদের অত্যাচার সহ্য করার চেয়ে মৃত্যু অনেক অনেক বেশি সুখের। আর যদি ওদের মেয়েদের হাতে বন্দি হও তাহলে তো কথাই নেই। সে অত্যাচার আমি দেখেছি, তাই আমি আশ্বস্ত হই। তুমি দেখলে তুমিও হতে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এইরকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।